কি বই পড়ছেন দাদা? এই একটা বই, এম এ আজিজের সুন্দরবনের প্রাকৃতিক ইতিহাস। কেমন কেমন ছিল বইটা, বা কেমন কি? বইটা চমৎকার, অনেকদিন ধরেই বইটা নিয়ে নাড়াচাড়া করছি। লেখক খুব বেশি প্রবীণ নয়। সুন্দরবনের বাঘ, প্রাণ প্রকৃতি নিয়ে তার গবেষণা, এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি এই সুন্দরবনের বাঘের সংখ্যা নির্ণয় সহ বাঘের জিন ভিত্তিক নানা রহস্য তিনি উন্মোচন করেছেন তার এই অভিসন্দর্ভে। এটা কি কোনো অভিসন্দর্ভ বা কোনো ওনার কোনো রিসার্চ পেপারের ইয়ে অংশ কি বই করা হয়েছে নাকি? হ্যাঁ, এরকমই। ও সেখান থেকে রিসার্চ করতে গিয়ে তো আসলে একটা রিসার্চ তো আর হয় না, বুঝছো? উনি বোধহয় এখানে বলেছে যে এই বইটা বিভিন্ন গবেষকদের কাছে লাগে। হ্যাঁ, এটা একটা বিস্তর ইতিহাস এটা আছে। মারাত্মক একটা সোর্স। এখন কেউ যদি প্রাথমিকভাবে কাজ করতে চায়, ওই মানুষগুলোর বা গবেষকের তো অনেক কিছুই লাগে। সেই জায়গাটা থেকে চমৎকার একটা বই, এবং অনেক জায়গায় অনেক গভীর জায়গা পর্যন্ত পৌঁছে গেছেন তিনি, মানে গভীর কিছু ব্যাপার স্যাপারও চলে এসছে, বুঝলে? যেমন সুন্দরবনের অনেক রকম ইতিহাসের আসলে সাক্ষী তো এই সুন্দরবন। এটা আজকের কথা না, এটা লক্ষ বছর ধরে তৈরি হয় একটা বন। কেমন একসময় কিন্তু এখানে একটা জাতিও থাকতো, বাস করতো শোনা যায়। তার অস্তিত্ব এখন ওইভাবে নেই, তবে এখন যারা সুন্দরবনে আছে আচ্ছা। তারা কিন্তু আবার তাদের উত্তরপুরুষ এমন কিছু না। থাকে না অনেক জাতি বিলুপ্ত হয়ে যায়, নিম্নভূমি তো এটা চান্দা। জলাভূমি, তার ভেতরে গড়ে উঠেছে একটা বন, পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ ফরেস্ট যেটাকে বলা হচ্ছে। ছোটবেলায় আমার মনে আছে, সমাজ বইতে আমরা পড়তাম গোলপাতা, হেতাল, বাইন, গরান, কেওড়া, কেওড়া রায়। সুন্দরী, গেওয়া, এরকম অদ্ভুত অদ্ভুত সব গাছ। গোলপাতাকে মনে করতাম নিশ্চয়ই পাতা গোল হবে, কিন্তু বড় হয়ে যখন দেখলাম যে পাতা গোল না, তখন একটু খারাপই লেগেছিল। মানুষের সেম সেম। আচ্ছা তাহলে দাদা, এই যে এটার নাম সুন্দরবন কেন হলো? মানে সুন্দরবনের কি কি কারণে এটা? ওই বইতে আমরা এটাও পড়েছিলাম যে সুন্দরী বৃক্ষের কারণে নাকি, কিন্তু আর কোনো কোনো রিজন আছে নাকি? এরকম, মানে সরাসরি হয় কি, মানে নাম যে একটা খুব গুরুত্ববহ অথবা অনেক তাৎপর্য নিয়ে যে এর সূত্রপাত ঘটে একটা অঞ্চলের বা একটা সাগরের নামে বলি অথবা দেশের নাম বলি, বিষয়টা আসলে এমন না। এটা সূত্রপাত ঘটে খুব অল্প কারণেই। ঠিক আমরা সুন্দরবনের নামটার উৎপত্তি সম্পর্কে আমার এখন অত ভালো মনে পড়ছে না, তবে মোগল সাম্রাজ্যের যখন সম্রাট ছিলেন বাদশাহ আকবর, রাইট। তো তার যিনি মন্ত্রী ছিলেন উজিরে আজম যাকে বলা হচ্ছে আবুল ফজল, তিনি শুধু মন্ত্রী ছিলেন না, তিনি একজন অনেক আহ, বেদার্ধ একজন মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন। তার আইনি আকবরী, সেখানে আমরা সুন্দরবনের নামটা প্রথম পাই। কোনো বইতে মনে হয়, কোনো হ্যাঁ, গ্রন্থে। আইনি আকবরী বইটির নাম। রাইট। এর পরবর্তীকালে সম্ভবত ব্রিটিশ একজন, 1776 সালে ব্রিটিশই ব্রিটিশ। ছিলেন সম্ভবত, জি, না? ব্রিটিশ। কি যেন নাম লোকটার, ওনার মনে আছে নাকি তোমার? রেনসি নামের একজন, হুম হুম হুম, হ্যাঁ, জেমস এরকমই একটা নাম। রেনসি নামের একজন আর কি। উনি মানচিত্রবিদ বা ভূগোলবিদ আর কি। তো হ্যাঁ, উনি মানচিত্রের কাজ বা আমাদের দেশে আর কি আপনার শুমারির কাজ, এই ধরনের কাজে ভূগোলবিদ হিসেবে মানে একটা অবদান মানচিত্রের রেখেছিলেন, একটা রাইট। অবদান ওনার রাইট, ভিতর রাইট। ইয়াতে ছিল। ফলে ওই সময়ে উনি ওই জায়গাকে, মানে দক্ষিণাঞ্চলের যে জায়গাটা আছে আর কি, যেখানে সুন্দরবন অবস্থিত, তো ওই সময়টায় ওনাকে সুন্দরবন প্রথম উল্লেখ করে, যে সুন্দরবন এটার নাম। মানে ওনার মাধ্যমে সারা পৃথিবীতে মূলত সুন্দরবন, জি যে সুন্দরবন জি এই জি। নামটা সারা পৃথিবীতে ছড়িয়ে ট্রু পড়ে। ট্রু। যেমন আপনার অনেক দেশে কিন্তু হচ্ছে যে বাংলাদেশকে না চিনলেও নাকি আহ, সুন্দরবনকে সুন্দরবনকে মানুষ চেনে, হ্যাঁ, যেটা একটা সুন্দর উপকূলীয় বন। এবং সমুদ্র, এখানে হ্যাঁ, সমুদ্র, আচ্ছা, সমুদ্রের কিনার ঘেঁষে এ ধরনের বনের উদাহরণ বোধহয় একটাই পৃথিবীতে, না? এই ধরনের এটার সমুদ্রের জি এরকম একটা বিষয় আছে। এবং এটার
এটা তো অনেক বড় বন। এটা আসলে ভারত বিভক্ত হওয়ার পরে বাংলাদেশের আসলে 1947 সালে পাকিস্তান যখন হয় তখন পূর্ববঙ্গের যতটুকু পাওয়া যায় সেই 60% আর কি সুন্দরবন আমাদের বাংলাদেশ, আজকের বাংলাদেশ পায়, এবং বাকি 40% আসলে আপনার ওই ভারতের আর কি একটা রাজ্যের অন্তর্ভুক্ত। হ্যাঁ, সেরকমই। যেমন আজকের এই সুন্দরবন কিন্তু বন অধিদপ্তরের আন্ডারেই আছে, খুলনার, এবং এটা সাতক্ষীরা, বাগেরহাট, খুলনার আহ, খুলনা অঞ্চল দিয়ে আর কি এটা পুরোটা বিস্তৃত। তুমি জানো যে বাঘ নিয়ে অদ্ভুত অদ্ভুত কিছু গল্প প্রচলিত আছে সুন্দরবন অঞ্চলের। যারা, আমার এখন নামটা, একজনের নাম, তিনি হচ্ছেন বনবিবি। আচ্ছা, তার পূজা করা হয়, কেমন, বনবিবির ছেলে। এবং এর সাথে তোমার আরো জড়িত আছেন বাঘের সাথে, নামগুলো গাজী কালু চম্পাবতী। জি, এবং একদম। সেখানে বনের গভীরে তোমার একটা, কি বলে, মন্দিরের মতো আছে, বা গাজী কালু চম্পাবতীর যেখানে হচ্ছে মূল তোমার রজা মাজার, যেটাই বলো না কেন, সেইখানে অসংখ্য বাঘ আছে। এবং সেখানে পৌঁছানো এত সহজ না, এটাও শুনেছি। এবং মন্ত্রপুত সাধকরা ছাড়া সেই জমিতে কেউ পাই রাখতে পারে না। এবং প্রায় সকল বাঘ সেখানেই কিন্তু বাস করে, সেখান থেকে চারিদিকে ছড়িয়ে যায় তারা। তো এরকম গল্পগুলো প্রচলিত আছে। এবং এই প্রচলনের ভিতরেও এমনও একজনের সাথে আমার পরিচয় আছে, যিনি স্বয়ং সেখানে গিয়েছিলেন। এবং সুন্দরবনে যারা মাছ ধরে, মৎস্যজীবী। মৎস্যজীবী যারা, জেলে, এবং তোমার নৌকায় করেই তো সেটা ধরা হয়, নৌকায় করে তাকে পার করে দিয়ে আসছিলেন সেখানে। কিছু শর্তও ছিল। শর্ত ছিল এই যে এক শর্তেই তাকে সেই আম, তোমার পাড়ে দিয়ে আসা হবে, নদীর ওই পাড়ে দিয়ে আসা হবে এক শর্তে। সমুদ্রের এবং নদীর মোহনার কিছু জায়গা, সেটা হচ্ছে এই যে প্রচুর মাছ পড়তে হবে। এই সাধকের কাছে তাদের চাওয়া থাকে যে আমরা আপনাকে দিয়ে আসবো, কিন্তু মাছ পড়তে হবে অনেক। তখন সেই সাধক বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে, তোরা পাবি। তখন সেই সাধক সেখানে গিয়ে, আমার সাথে তার সরাসরি কথা হয়েছে, তিনি যখনই নৌকা থেকে মাটিতে যখন তিনি পা রাখেন, আর সাথে সাথে কয়েকটি বাঘ তার সামনে গর্জন দিয়ে দাঁড়িয়ে যায়। কারণ সেই ও মাই জমিতে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। কারণ কি অনুমতি, কিসের অনুমতি, সেটা সাধকরাই ভালো জানেন, মন্ত্রপ্রুত যারা সাধক তারাই জানেন। কেমন, অনেক দরবেশরাও সেখানে যান। তো তিনি দোয়া পড়েছেন, মন্ত্র পড়েছেন, পড়ার পরে বাঘ দুদিক দিয়ে দাঁড়িয়ে যায়, ঠিক যেরকম সৈন্যবাহিনী রাজা আসলে দাঁড়িয়ে যায়, সেরকম দুদিকে বাঘ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। এবং তিনি মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে গাজী কালু চম্পাবতীর সেই আহ, অনেকে এটাকে পবিত্র মনে করেন, সেখানে তিনি গিয়ে পৌঁছান সেই মাজারে। বাহ, অদ্ভুত। এবং সেখানে গিয়ে তিনি দেখতে পান তার আগে আরো দুজন তিনজন এরকম একাধিক সাধক আগে থেকেই সেখানে বসে আছেন, তারাও একইভাবে সেখানে হয়তো পৌঁছেছেন। মজার ব্যাপার, সেখানে বেশ কদিন তিনি ছিলেন, এবং চারিদিকে অনেক বাঘ তাদের আক্রমণ করছিল না। তো ফিরে আসার সময় এটাও তিনি জেনে নেন যে মাছ তাদের পড়েছিল কিনা। কারণ মাছ যদি না পারে তাহলে তাকে নৌকায় যোগে আর ফিরিয়ে আনতে যাবে না জেলেরা। আচ্ছা, এবং সেই যে কদিনের কথাবার্তা হয়েছিল, তো সেই অনুযায়ী নৌকা গিয়ে হাজির হয়ে গিয়েছিল জেলেরা। এবং তাকে সেই পীর ফকির দরবেশ সাধক যাই বলি না কেন আমরা, তাকে তারা আবার নৌকা যোগে নিয়ে আসে। অসামান্য, তো অসামান্য। এরকম অনেক গল্প। বনবিবির গল্পটা তো অদ্ভুত। বনবিবিকে, বনবিবি হিন্দু, হিন্দুরাই বনবিবির পূজা অর্চনা করেন। কিন্তু বনবিবিকে
লালন পালন করেন একজন মুসলমান, তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো বনবিবিকে তিনি লালন পালন করেন, বনবিবির একটা ছেলেও ছিল। এ প্রশ্নও আমি করি মন্দিরের সামনে গিয়ে যে এই বনবিবির ছেলে কোত্থেকে এলো, বনবিবির স্বামী বা কে, বা বনবিবির ছেলের বাবাই বা কে। তাকে বাঘে ধরতে এসেছিল তখন বনবিবির যে পালিত পিতা, তার ছেলে, আপন ছেলে যিনি, তিনি তখন বা ইনারা মিলে বাঘকে তাড়া করে তার মানে ভাগিয়ে দেন। তো মন্দিরটা একেবারে সুন্দরবনের গহীন অরণ্যে ছিল। আচ্ছা। আর আমি যেখানে মন্দিরটা দেখে এসেছি গত বছর, সেই মন্দিরটা আহ, ঢাঙ্গামারি গ্রামে ঢাঙ্গামারি নদীর তীরেই সেটা অবস্থিত। সেখানে মন্দিরের সমস্ত মাঝখানে বনবিবি, তারপর তার ছেলে, একদিকে তার পালিত পিতা, আরেকদিকে পালিত পিতার ছেলে, কেমন সেখানে বাঘ আছে, হরিণ আছে, এই সমস্ত কিছু মূর্তি দিয়ে একটা মন্দির স্থাপন করা আছে। তা আমি জিজ্ঞেস করলাম যে এখানে কারা পূজা অর্চনা করে। তা আমাদের সাথে যে হিন্দু যে মাঝি ছিল দুজন, তাদের আমি জিজ্ঞেস করি, একজনের নাম সৌরভ, যে এটা কারা পূজা অর্চনা করে, যে আমরা হিন্দুরাই করি। আমি বললাম তাহলে এখানে যে মুসলমান ইয়ারা আছে, মুসলমানদের তার অন্যান্য পালিত পিতা বনজীবী যারা আছে, আছে। তাহলে না না, মন্দিরের ভিতরে স্থাপিত আচ্ছা বনবিবি, এবং এখানে তো মুসলমানরাও আছে, মানে যে মূর্তি কটা আছে তার মধ্যে তো মুসলমানরাও আছে। আমি বুঝলাম না, আচ্ছা। বিষয়টা এমনই নাকি। এবং সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন সুন্দরবনে প্রবেশ নিষেধ সবার। প্রত্যেক সপ্তাহে একদিন থাকে, সুন্দরবনে প্রবেশ করা যাবে না। কারণ ওই দিন নাকি, শুক্রবার সম্ভবত, ওই দিন নাকি মক্কায় হজ করতে যান এই পুরো পরিবার, বনবিবির ছেলে, তার মুসলিম পালিত পিতা এবং মুসলিম পালিত ভাই। বাহ, ঠিক আছে, তারা দুর্দান্ত! কিভাবে যায়? এটা 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 এক মিথিক্যাল ব্যাপার, তারা হজ করতে যান বলে রাইট। সবার সুন্দরবনে প্রবেশ নিষেধ। এমনকি যাদের বলা হচ্ছে ওঝা, হ্যাঁ। যারা এটা পূজারী এই মন্দিরের, রাইট, রাইট। বা যারা হচ্ছে আহ, বনদেবতা বা বনদেবীর যারা সাধক, অথবা যাদের বলা হয় কবিরাজ, কেমন অনেক নামই তো আমরা বলি, হ্যাঁ, একদম। ফকিরান্তি যারা করে, জি। তাদের বিশেষ করে বনে প্রবেশ নিষেধ। তাদের জন্য ভয় আরো বেশি। কারণ ওই সময় কোনো মন্ত্র, বনদেবী কোনো মন্ত্রই ওই 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 দিন আর কাজে লাগে না। কারণ বনদেবী তখন মক্কায় হজ করতে যান। এটাই আমি সৌরভের কাছ থেকে শুনেছি, যদিও সে হিন্দু। আমি বললাম যে কিভাবে এই হিসাবগুলো আসলে মেলে, বলছে আমরা জানি না, আমরা পূর্বপুরুষরা এইভাবেই মন্দিরে পূজা অর্চনা করে এসছে। আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা। বিস্ময়কর। বিস্ময়কর। ঢাঙ্গামারি খাল মাঝখান দিয়ে পার হয়ে গেছে, আমরা আহ, নদীর ঢাঙ্গামারি গ্রামের মন্দিরে আমরা নামলাম। আমাদের রিসোর্টটা এই পারেই ছিল, আর ওই পারে, ঢাঙ্গামারি খালের ওই পারে বিস্তৃত সুন্দরবন, অদ্ভুত সেই সৌকর্যমণ্ডিত। এবং এটা আমরা শুনেছি যে এক ধরনের পাখি আছে, পাখিটা আমাদের দেখালো, সেই পাখির নামটা এখন মনে পড়ছে না। আহ, পাখিটা যখন ডাকে তখন বুঝতে হয় যে এখন জোয়ারের পানি আসবে। দিনের একটা ভাগে সে ডাকে, আরেকটা ভাগে ডাকলে বুঝতে হয় যে এবার ভাটে। বাহ, বাহ! এই পাখির ডাক শুনে জেলেরা মাছ ধরতে নেমে যায় ঢাঙ্গামারি খালে, মানে নদীতে মাছ ধরে। মজার ব্যাপার যে এরকম। এমনও নাকি হয় জেলেদের, যে ঘুমের মধ্যে দিয়ে তারা শব্দ শুনতে পায় যে নদীতে অনেক মাছ, তাড়াতাড়ি ওঠ। এবং এইরকম তারা গায়েবী আওয়াজ শুনেই তারা ঘুম থেকে উঠে পড়ে, ও মাই এবং ভোর গড! রাতের দিকে তারা মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে ওঠে, নদীর তীরে অভূতপূর্ব যায়। গল্প দাদা। অভূতপূর্ব এরকমই হ্যাঁ, অজস্র হ্যাঁ। গল্প সুন্দরবনকে ঘিরে এই আছে। সুন্দরবনের দেখেন প্রাকৃতিক ইতিহাস যে বইটা, এবং এর ফ্ল্যাপ বইয়ের প্রচ্ছদ কিন্তু ওই প্রকৃতির রঙে সবুজ হ্যাঁ, আকারে ইয়ে করেছেন লেখক। একদম এবং একদম। এটা আসলে বোধহয় এখান থেকে কি আপনি একটু পড়ে শোনাবেন নাকি কিছু? যদি এটার প্রথম বিখ্যাত প্রকাশন, বাংলাদেশের প্রথম প্রকাশন। তো সেখানে আমি তোমাদের আহ, এখান থেকে ভূমিকা অংশ থেকে কিছুটা পড়ে শোনাচ্ছি। প্রায় 2 দশক আগে সুন্দরবন ভ্রমণের পর মনের মধ্যে নানা বিষয় উঁকি দিলেও পৃথিবীর এই বৃহত্তম বাদাবন সম্পর্কে জানার তৃষ্ণা মেটাতে তেমন কোনো বইপত্র চোখে পড়েনি তখন। বাংলায় কিছু বই থাকলেও তথ্যবহুল সহজ পাঠ্য ছিল
বই ছিল দুষ্প্রাপ্য। বিশেষ করে উপনিবেশিক ও তৎপরবর্তী সময়ে সুন্দরবনের উপর সাহিত্যধর্মী কিছু গ্রন্থ প্রকাশিত হলেও সুন্দরবনের প্রাণ, প্রকৃতি, প্রতিবেশ, বন ও মানুষ সম্পর্কে পূর্ণাঙ্গভাবে উঠে আসেনি কোনো বইয়ে। তো যা কোথা থেকে বইটা লেখার সূত্রপাত হতে পারে কিছুটা নিশ্চয়ই বুঝতে পারছো। তা আমি এর ইতিহাস, প্রাচীন ইতিহাস নিশ্চয়ই। তোমাদের জানাচ্ছি যে 1776 সালে জেমস রিনেল প্রথম গঙ্গা অববাহিকা অঞ্চলের বিজ্ঞানসম্মত একটি মানচিত্র তৈরি করেন। এতে তিনি সুন্দরবনস শব্দটি ব্যবহার করেন। ওই সময়ের আগের কোনো নথিতে সুন্দরবন নামটি পাওয়া যায়নি। 1728 সালের পর থেকে এই নামটি নানা নথিপত্রে ব্যবহার শুরু হয়। এ সময় নামের ইংরেজি বানান কিছুটা পরিবর্তিত হয়ে সুন্দরবনস হয়। এই হচ্ছে মূলত ব্রিটিশ সার্ভে থেকে এটা মূলত উঠে আসে। ঠিক আছে, এটা দক্ষিণাঞ্চল ভাটি হিসেবে এটা পরিচিত। এটা মোগল আমলে এটা বলা হতো দক্ষিণাঞ্চল ভাটি, এই নামে পরিচিত ছিল মোগল আমলে। এছাড়া এটা লবণ তৈরির জন্য খুব বিখ্যাত ছিল। রাইট 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 কেমন? সমুদ্র উপকূলীয় নোনা জলের পানিতে এবং লবণ। 1815 সালে ওয়াল্টার হ্যামিল্টন প্রণীত ইস্ট ইন্ডিয়া গেজেটিয়ারে এই বনকে সুন্দরবনস এখানে ডি আবার আছে, বানস হিসেবে উল্লেখ করা হয়। ব্রিটিশ শাসকেরা সম্ভবত সুন্দরবন শব্দটি ব্যবহার শুরু করেন এবং এর সঙ্গে ইংরেজি অক্ষর এস যোগ করে সুন্দরবনস শব্দটি প্রচলন করেন। কারণ সুন্দরবন আসলে হাজারো দ্বীপের সমন্বয়ে সৃষ্ট একটি বৃহৎ বনাঞ্চল। এটার আপনি কেন কি একটু- দ্বীপ বলা হচ্ছে? হ্যাঁ, কারণ এর ভিতর দিয়ে অনেকগুলো খাল প্রবাহিত হয়েছে। মানে ঢাঙ্গামারি খালের পাশ দিয়ে ঢাঙ্গামারি খালের পানির যে স্রোত, জলধারা, সেই জলধারাটা সুন্দরবনের অনেকগুলো ক্যানেল আছে, এজন্য বলা হচ্ছে দ্বীপ। ছোট 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 ক্যানেল হয়ে, যে কারণে অনেকগুলো সহস্র মানে হাজার খানেক এখানে দ্বীপ নিয়ে একটা বড় একটা বনাঞ্চল এখানে গড়ে উঠেছে। রাইট রাইট 1875 সালে উইলিয়াম হান্টার রচিত স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল রিপোর্টসে সুন্দরবন নামটি ব্যবহার করা শুরু হয়। পরে এই নামটি ইংরেজি ভাষায় প্রণীত নানা রিপোর্টে ব্যবহার করার ফলে এটি সারা বিশ্বব্যাপী আহ, আহ, বহুল প্রচলিত যে এই জায়গার নাম সুন্দরবন। যাক, দুর্দান্ত। তার আরেকটা বিষয় আমি জানতে পেরেছিলাম যে ওইখানের ওই মানে আদি যখন মুঘল আমলের সময় কিংবা তারও আগে চান্দা ভান্দাস নামের হচ্ছে একটা গোষ্ঠী থাকতো। তো ওই গোষ্ঠী আসলে নাকি লবণ তৈরির কাজে সহায়তা করতো, এবং এই গোষ্ঠী যেটা আপনি যেটা প্রথমে বলতে চাচ্ছিলেন যে এই যে বিলুপ্ত বা আর নাই, হ্যাঁ, হ্যাঁ, তো তারপরে এই ওনাদের নাম আঁকা থেকেও নাকি সুন্দরবন, চান্দা ভান্দাস থেকে সুন্দরবনের আসার একটা বিষয় থাকে। হ্যাঁ, অবশ্যই। আসলে কি ভাষিক ব্যঞ্জনা এমন যে দেখো, এটা এটা কে বলবে বলো? বাচ্চাদের যখন আমরা পড়াই, তারা সমার্থক শব্দ হিসেবে চন্দ্রের সমার্থক শব্দ হিসেবে তারা চাঁদ পড়ে, কিন্তু চাঁদ শব্দটা একদিন চন্দ্র ছিল, আচ্ছা, সেটাই কিন্তু মানে অপভ্রংশ হতে হতে চাঁদ হয়েছে। কাজেই যে কোনো শব্দ তোমার অনেক কিছুই হতে পারে, অনেক দিকেই মোড় নিতে পারে। এটা ওই ওই তখন উচ্চারণ কিভাবে করতো, পরবর্তী জেনারেশন কিভাবে সেই উচ্চারণকে গ্রহণ করেছে, কোন দিকে প্রবাহিত হয়েছে, নদীর মতো কখন কোন দিকে যায় এটা ঠিক নাই। হয়তো আমরা একটা ক্যালকুলেশন করে বলতেই পারি, কিন্তু তার সর্বদা যে ঠিক হবে এমন কিছু না। ট্রু ট্রু ট্রু। ধন্যবাদ দাদা, আপনাকে চমৎকার উপস্থাপন করলেন সুন্দরবন, আপনার আপনার নিজের অভিজ্ঞতা এবং বই। অবশ্য আমরা এই বইটা আমিও পড়বো, বই পড়ে হয়তো আরো বিস্তারিত জানতে পারবো, এবং ভ্রমণের সময় যদি নেক্সট টাইম যারা যাবে বা আমার মনে হয় এই বইটা পড়তে পারে, তাহলে তাদের একটা অদ্ভুত অভিজ্ঞতা এবং নানা এমন কিছু জায়গার এবং ওখানে বনজীবীদের যাদের জীবিকা আসলে ওই বনের উপর ডিপেন্ডেন্ট, যারা সম্পূর্ণ সম্পূর্ণ তো সুন্দরবনই তাদের তাদের বিষয়ে অনেক বাঁচিয়ে কিছু রেখেছে। জানা যাবে। বইটা আসলে একটা আকর গ্রন্থ হিসাবেই বলা যায়। হ্যাঁ, আজিজ, এম এ আজিজ, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রাণীতত্ত্ব বিভাগের অধ্যাপক, উনি এটা আসলে রচনা করেছেন। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ।